১৯৪৭ সাল এমন একটা বছর যার দুটো দিক আছে। একদিকে যেমন এক গভীর ট্র্যাজেডির গল্প, তেমনি অন্যদিকে এক অবিশ্বাস্য জাতি গঠনেরও গল্প। একদিকে লক্ষ লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি হারাচ্ছিল, আর ঠিক সেই সময়েই শত শত রাজ্য মিলেমিশে এক নতুন ভারত তৈরি হচ্ছিল। কিন্তু প্রশ্নটা তো এখানেই যে কিভাবে এমন একজন মানুষের আঁকা একটা লাইন, যিনি নিজের চোখে দেশটা দেখেননি, প্রায় ২ কোটি মানুষকে তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করতে পারে আর জন্ম দিতে পারে এমন এক সংঘাতের যা আজও চলছে। চলুন এই পুরো বিষয়টা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করা যাক। তো এই গল্পের শুরুটা হয় একটা মানচিত্রের উপর টানা একটা লাইন দিয়ে, আর সেই মানুষটাকে দিয়ে যার হাতে ছিল পেন্সিলটা। তার নাম ছিল স্যার সিরিল র্যাডক্লিফ। কে ছিলেন তিনি? একজন ব্রিটিশ আইনজীবী, যিনি জীবনে কোনোদিন ভারতে পাই রাখেননি। ব্রিটিশ সরকার ঠিক এই কারণেই তাকে বেছে নিয়েছিল। তারা এমন একজনকে খুঁজছিল যিনি হবেন পুরোপুরি নিরপেক্ষ, যার কংগ্রেস বা মুসলিম লীগ কোনো দলের ব্যাপারেই বিন্দুমাত্র ধারণা বা পক্ষপাতিত্ব থাকবে না। ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন তাকে যে নির্দেশটা দিয়েছিলেন সেটা শুনলে অবাক হতে হয়। তিনি বলেছিলেন, আপনাকে শুধু একটা লাইন আঁকতে হবে। ভাবা যায় এত বড় একটা সিদ্ধান্তকে কতটা তাড়াহুড়ো আর সরলভাবে দেখা হচ্ছিল। এই সময়সীমাটা দেখলেই বোঝা যায় পরিস্থিতিটা কতটা অসম্ভব ছিল। ১৯৪৭ সালের ৮ই জুলাই র্যাডক্লিফ ভারতে এলেন, আর একটা গোটা উপমহাদেশকে ভাগ করার জন্য হাতে পেলেন মাত্র কয়েকটা সপ্তাহ। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? ১৫ই আগস্ট যখন দেশ স্বাধীন হল, তখনও লক্ষ লক্ষ মানুষ জানত না যে তারা ঠিক কোন দেশে বাস করছে, ভারতে না পাকিস্তানে। ফাইনাল বর্ডার লাইন ঘোষণা করা হয় আরও ২ দিন পর, ১৭ই আগস্ট। আর এই ভাগাভাগি তো শুধু জমির ছিল না, না না, দুটো নতুন দেশের মধ্যে সরকারি সব কিছু ভাগ করা হচ্ছিল। মানে প্রত্যেকটা ফাইল, চেয়ার, টেবিল, এমনকি সিলিং ফ্যান আর বোর্ড পিন পর্যন্ত। লাইব্রেরির বই থেকে শুরু করে পুলিশের ব্যান্ডের বাদ্যযন্ত্র, কিচ্ছু বাদ যায়নি। তবে সবচেয়ে অদ্ভুত, প্রায় অবিশ্বাস্য একটা ঘটনা ঘটেছিল ৬০টা হাঁস নিয়ে। ইংল্যান্ড থেকে সদ্য কলকাতায় আসা এই হাঁসগুলোর মালিকানা কার হবে, পশ্চিমবঙ্গ নাকি পূর্ববঙ্গ, এটা নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়ে যায়। এই একটা ঘটনায় বুঝিয়ে দেয় যে এই বিভাজনের প্রক্রিয়াটা কতটা অবাস্তব পর্যায়ে চলে গিয়েছিল। কিন্তু এই আপাতদৃষ্টিতে হাস্যকর ভাগাভাগির আড়ালেই অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর ট্র্যাজেডি। এই সব তো গেল প্রশাসনিক ভাগাভাগির কথা। চলুন এখন দেখি পাঞ্জাবের মাটিতে এর আসল ভয়াবহ মানবিক পরিণতিটা কি হয়েছিল। প্রায় ২ কোটি, হ্যাঁ ঠিকই শুনছেন, প্রায় ২ কোটি মানুষ নিজেদের ঘর, জমি সবকিছু ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। মানব ইতিহাসে এটাই ছিল সবচেয়ে বড় দেশান্তর বা মাইগ্রেশন। এই সংখ্যাটা আসলে কল্পনা করাও কঠিন। সেই সময় সহিংসতার সবচেয়ে ভয়ঙ্কর প্রতীক ছিল ঘোষ ট্রেন বা ভূতের ট্রেনগুলো। পাকিস্তান থেকে ভারতে আসা এমনই একটা ট্রেনে শরণার্থীদের লাশের ওপর লেখা ছিল এক হাড়হিম করা বার্তা: এই ট্রেনটি নেহরু আর প্যাটেলের জন্য আমাদের স্বাধীনতার উপহার। বলাই বাহুল্য, এমন ট্রেন আসছিল সীমান্তের ২ পার থেকে। কিন্তু পাঞ্জাবের এই ভয়াবহ সহিংসতার ঠিক উল্টো একটা ছবি দেখা যাচ্ছিল কলকাতায়। আর এই অন্যরকম গল্পের কেন্দ্রে ছিলেন মাত্র একজন মানুষ, মহাত্মা গান্ধী। পাঞ্জাব আর কলকাতার পরিস্থিতি ছিল একেবারে ভিন্ন। ভাবুন, পাঞ্জাবে শান্তি ফেরানোর জন্য ৫৫,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী ছিল, কিন্তু তারা পুরোপুরি ব্যর্থ হয়। আর অন্যদিকে কলকাতায় ছিলেন শুধুমাত্র একজন মানুষ, আর সেখানে ঘটল মিরাকল অফ ক্যালকাটা, অর্থাৎ এক অবিশ্বাস্য শান্তির ঘটনা। যেখানে বিশাল সেনাবাহিনী পারল না, সেখানে একজন মানুষের নৈতিক শক্তি সফল হল। তো কিভাবে ঘটল এই অবিশ্বাস্য ঘটনাটা? মাউন্টব্যাটেন গান্ধীকে অনুরোধ করেছিলেন কলকাতায় তার একক সীমান্ত রক্ষী বাহিনী হতে। যখন দাঙ্গা ছড়িয়ে পড়ল, ৭৮ বছর বয়সী গান্ধী আমরণ অনশন শুরু করলেন। আর তার ফল, মাত্র ৭৩ ঘণ্টার মধ্যে দাঙ্গার নেতারা গান্ধীর কাছে এসে তাদের অপরাধ স্বীকার করে এবং অস্ত্র সমর্পণ করে। ব্যাস, সহিংসতা থেমে গেল আর শহরে একটা দীর্ঘস্থায়ী শান্তি ফিরে এলো। দেশভাগের এই ট্র্যাজেডির পাশাপাশি ১৯৪৭ সালে আরও একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, আর সেটা হলো শত শত দেশীয় রাজ্যকে নতুন ভারতে একীভূত করার বিশাল কাজটা। তখন মোট ৫৬৫টা স্বাধীন দেশীয় রাজ্য ছিল। ভাবুন তো একবার, যদি এই রাজ্যগুলো সবাই স্বাধীন হয়ে যেত, তাহলে ভারতের মানচিত্রটা কেমন দেখাতো? ঠিক যেন একটা সুইস চিজ যার গায়ে অসংখ্য ফুটো। এটা ছিল এক বিরাট চ্যালেঞ্জ। সর্দার প্যাটেল এই রাজ্যগুলোকে আপেলের ঝুড়ির সাথে তুলনা করেছিলেন। তিনি মাউন্টব্যাটেনকে বলেছিলেন, যদি তাকে আপেলে ভরা একটা ঝুড়ি এনে দেওয়া হয়, অর্থাৎ রাজ্যগুলোকে ভারতে যোগ দিতে রাজি করানো যায়, তবে তিনি খুব আনন্দের সাথেই তা গ্রহণ করবেন।
একীকরণের পেছনের কৌশলটা ছিল এমনই বাস্তবসম্মত। তো এই বিশাল কাজটা একা কারো পক্ষে সম্ভব ছিল না। এর পেছনে ছিলেন তিনজন প্রধান ব্যক্তি। সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি ছিলেন আসল রাজনৈতিক চালিকা শক্তি। ভিপি মেনন, একজন অসাধারণ আমলা যিনি সমস্ত আলোচনা সামলেছিলেন, এবং লর্ড মাউন্টব্যাটেন, যিনি রাজাদের বোঝানোর জন্য তার রাজকীয় প্রভাব কাজে লাগিয়েছিলেন। তবে সব রাজ্যের অন্তর্ভুক্তি কিন্তু এত সহজে হয়নি। কয়েকটা রাজ্যের ঘটনা ছিল খুবই জটিল এবং বিতর্কিত, যা এমন এক সংঘাতের জন্ম দিয়েছিল যা আজও শেষ হয়নি। যেমন ধরুন জুনাগড় আর কাশ্মীরের কথা। দুটো রাজ্যের পরিস্থিতি ছিল ঠিক একে অপরের উল্টো। জুনাগড়ের শাসক ছিলেন মুসলিম, কিন্তু জনসংখ্যার ৮২% ছিলেন হিন্দু। আর কাশ্মীরে ঠিক তার উল্টো, মহারাজা ছিলেন হিন্দু, কিন্তু বেশিরভাগ মানুষই ছিলেন মুসলিম। জুনাগড় প্রথমে পাকিস্তানে যোগ দিতে চেয়েছিল, কিন্তু গণভোটের পর ভারতে অন্তর্ভুক্ত হয়। আর কাশ্মীর স্বাধীন থাকতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত একটা যুদ্ধবিরতি রেখা দিয়ে ভাগ হয়ে যায়। কাশ্মীরের সংঘাতটা ঠিক এভাবেই শুরু হয়েছিল। ১৯৪৭ সালের ২৪শে অক্টোবর পাকিস্তানি পাঠান উপজাতিরা কাশ্মীর আক্রমণ করে। উপায় না দেখে মহারাজা হরি সিং ২৬শে অক্টোবর ভারতে যোগদানের চুক্তিতে স্বাক্ষর করেন। ঠিক তার পরের দিনই ভারতীয় সেনারা শ্রীনগরে নামে। অবশেষে প্রায় ১.৫ বছর পর ১৯৪৯ সালের ১ জানুয়ারি জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি হয়, যা যুদ্ধবিরতি রেখা বা সিজ ফায়ার লাইন তৈরি করে। সব মিলিয়ে এই একটা উক্তি হয়তো ১৯৪৭ সালকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে। দেশভাগ ছিল একটি ট্র্যাজেডি, কিন্তু একীকরণ ছিল একটি অলৌকিক ঘটনা। আর অদ্ভুতভাবে দুটোই একসঙ্গে ঘটেছিল। একটি বছর যা একই সাথে ধ্বংস এবং নির্মাণের এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।